আমি যাব না। একটা চুমু খাও না। ইশরাক পূর্ণ কোহলির ঠোঁটে কিছুক্ষণ চুমু খেয়ে মৃদু স্বরে বলো, জান তুমি কষ্ট পাচ্ছ, চলো এখনই হসপিটালে নিয়ে যাব। কোহলি মনমরা হয়ে জবাব দিল, এখন আমার খুব ঘুম পাচ্ছে, তোমাকে কাছে পেতে ইচ্ছে করছে। আমি যাব না ডাক্তার, তোমার স্পর্শ পেলেই আমি সুস্থ হয়ে যাব। ইশরাক আর কথা বাড়ায়নি, কোহলিকে উন্মাদের মতো চুমু খাচ্ছে। দুজন দুজনের নিঃশ্বাস টের পাচ্ছে। কোহলির চোখ থেকে দুপোটা অশ্রু গড়িয়ে পড়ল। আরাধ্যর কথা মনে পড়তে প্রাণপ্রিয় স্বামীকে থামিয়ে দিল। কপাল কুঁচকে নিঃশব্দে চেয়ে রইল। ইশরাক গুঞ্জন সহিত জিজ্ঞেস করলো, কুহু, আজকে তোমার কি হয়েছে? কোহলি আরাধ্যর ব্যাপারটা ইশরাকের থেকে লুকিয়ে দীর্ঘশ্বাস পেল, কারণ ইশরাক জানে খুব কষ্ট পাবে, এই বয়সে নিয়ে ঝামেলা বাড়বে। কোহলির সংকোচজড়িত কণ্ঠে মিনমিন করে বলল, সখাবাবু, যদি কখনো আমি ঘোর অন্যায় করে ফেলি, যেটা ক্ষমার অযোগ্য, তোমার পক্ষে মেনে নেওয়া কঠিন, তখন কি তুমি আমার থেকে দূরে সরে যাবে? ইশরাক এবার বেশ চিহ্নিত হলো। কুহু, এভাবে কেন বলছো? স্কুলে কি কিছু হয়েছে? কোহলি প্রত্যুত্তর করলো, কিন্তু আমি তোমায় বলবো না। ইশরাক হাসলো, আচ্ছা যখন ইচ্ছে হবে তখন বলো। এখন কি শরীর একটু ভালো লাগছে, মাথা ব্যথা বাড়ছে? কোহিল হেসে ফেলল, হুম, হালকা চিনচিন করে ব্যথা করছে। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে এসো, তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, আমি খাবার রেডি করছি। ইশরাক উপহাস করে মৃদু স্বরে জিজ্ঞেস করলো, চলো বেবি একসাথে গোসল করি। কোহলির হাসি মুখে প্রাণপ্রিয় স্বামীকে চুমু খাচ্ছে। এখন মনে হচ্ছে ইশরাকের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। কোহলি প্রতিটি স্পর্শ অনুভব করছে। ধীরে ধীরে দুজনের স্বর্গীয় সুখে হারিয়ে গেছে। দিনের শেষে যখন সূর্যটা বিলম্বে অস্ত যায়, তখনই শুরু হয় এক নিস্তব্ধতা আর সৌন্দর্যের গল্প। সন্ধ্যা। বাস্তবতার পরে একটু থেমে নিজের সাথে কথা বলার মুহূর্ত আমরা সন্ধ্যায় খুঁজে পাই। কোহলি আর ইশরাক দুজনের ডাইনিং টেবিলে বসে একসাথে খাবার খাচ্ছে। কায়রা খানম খাবার সার্ভ করছেন। ইয়াশা ফোন টেপছে। ইশরাক খুব যত্ন সহকারে কোহলিকে খাইয়ে দিচ্ছে, বুঝিয়ে শুনিয়ে রাজি করাচ্ছে ডাক্তারের কাছে যাওয়ার জন্য। এবার অনুরোধ করে বলো, কুহু চলো না, আমার খুব চিন্তা হচ্ছে, ডাক্তার দেখিয়ে সন্দেহ দূর করে আসি। আমার মনে হচ্ছে এটা মাইগ্রেনের ব্যথা, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। কুহিলে মাথা দাঁড়িয়ে না সূচক উত্তর দিল। ক্ষীণ স্বরে বলল, আমি ডাক্তারের কাছে যাব না, ওনারা বড় বড় ইঞ্জেকশন দেয়, আমার এসব খুব ভয় লাগে। ইশরাক হাসলো, আরে পাগলি, আমি তোমার সাথে থাকবো তো। ইঞ্জেকশন দেবে না, সিটি স্ক্যান করতে দিবে, এটা মস্তিষ্কের ভেতরের গঠন আর কোনো অস্বাভাবিকতা দেখতে সাহায্য করে, এতে কষ্ট হয় না। কোহলি এবার বিরক্তি মাখা মুখে চেঁচিয়ে বলে উঠল, মা গো, ওকে বলো না আমি এখন কোথাও যাব না, এসব মাথা ব্যথা এমনি সেরে যাবে। ইশরাক বাধ্য হয়ে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রত্যুত্তর করলো, আচ্ছা তাহলে কয়েকদিন পর নিয়ে যাব। আম্মু, আম্মু ওরা চলে গেলে তারপর যেও, তখন কিন্তু না করতে পারবে না বলে দিলাম, তাহলে খুব বকা খাবে। নিস্তব্ধ রাতে প্রিয় মানুষের সান্নিধ্যে থাকলে গভীর শান্তি অনুভূত হয়। সমস্ত ক্লান্তি এবং বিষণ্ণতা দূর হয়ে এক ধরনের নির্মলতা কাজ করে। ইশরাক কোহলিকে কোলে নিয়ে ঝোল বারান্দায় বসে আছে। দুজনের মধ্যে নীরবতা বিরাজমান। হঠাৎ কোহলি প্রশ্ন ছুড়ল, তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক কোনটি? ইশরাক অল্প স্বল্প ভেবে প্রত্যুত্তর করল, সম্পর্ক মানেই যে শুধু প্রেম তা নয়, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, প্রেমিক প্রেমিকা, প্রতিটি সম্পর্ক আমাদের জীবনের অংশ হয়ে ওঠে। কখনো কখনো সম্পর্ক বোঝা হয়ে দাঁড়ালেও তা আমরা আঁকড়ে ধরে রাখি। আপাতত তোমার সাথে বসে সময় কাটানো এবং আমাদের এই কথোপকথনের মুহূর্তগুলো আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ লাগছে। কোহলি পূর্ণ প্রশ্ন করলো, তুমি যদি জীবনের যে কোনো সময় পিছিয়ে যেতে পারতে, তাহলে সেই মুহূর্ত ঠিক কখন হতো? ইশরাক থমকে গেল, হতবিলম্ব ভাবনায় মগ্ন হয়ে নিঃশব্দে আকাশপানে তাকিয়ে রইল। কোহলি মুচকি হেসে গুঞ্জন সহিত জিজ্ঞেস করলো, সখাবাবু, এবার প্রশ্নটা বোধ হয় তোমার জন্য কঠিন হয়ে গেল। কোহলি একটু থেমে আবার বলল, আচ্ছা, তুমি সম্পর্কের ক্ষেত্রে কোন জিনিসটার সবচেয়ে বেশি মূল্য দাও, যেমন রসিকতা, বুদ্ধিমত্তা, দয়া নাকি চেহারা? ইশরাক এবার নড়ে চড়ে বসলো, বাঁকা নজরে কোহলির মুখপানে দর্শন করে মৃদু স্বরে জবাব দিল, অবশ্যই বুদ্ধিমত্তা, কারণ এটা কেবল শিক্ষাগত যোগ্যতা নয়,
বরং পরিস্থিতি সঠিকভাবে বিশ্লেষণ করার এবং সমস্যা সমাধানের ক্ষমতাকে বোঝায়। মনোবৃত্তির সম্পর্কের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়াতে সাহায্য করে। কোহলি হাসল। তুমি আমায় ভালোবাসো কেন? ইশরাক একটু ভেবে জবাব দিল, কারণ তুমি আকাশের মতো, কখনো শান্ত কখনো ঝড়ো। আমি আর মাটির মতো, শুধু তোমায় ধারণ করি, তোমাতে বাঁচার ইচ্ছে পুষি। কোহলি পূর্ণবার জিজ্ঞেস করলো, আচ্ছা, আমার ঠিক কতটা ভালোবাসো? ইশরাক মুচকি এসে কোহলির কপালে চুমু খেলো। সেটা তো গুণে বলা সম্ভব নয়। যেমন রাত গুণে না তার নক্ষত্র, নদী মাপে না তার গভীরতা। তবু যদি বলতেই হয় তাহলে বলল, আমি তোমাকে ভালোবাসি সেই মুহূর্ত থেকে, যেদিন আমার নিঃশ্বাসে তোমার নাম মিশে গিয়েছিল। কোহলি মুগ্ধ হলো। ইশরাকের চোখে চোখ রেখে বলো, আমাদের এই ভালোবাসা কি কখনো শেষ হবে? ইশরাক কোহলিকে আষ্টেপৃষ্টে বুকে জড়িয়ে নিল। শেষ হবার আগে পৃথিবীর সমস্ত বৃক্ষ মুছে যাবে, সমুদ্র আর ঢেউ ফেলে ঘুমিয়ে পড়বে, আকাশ তার নক্ষত্র ঝরিয়ে শূন্য হবে, কিন্তু ততক্ষণে আমি তোমাকে ভালোবাসতে বাসতে হারিয়ে যাব। চিরকালীন নীরবতায় কোহলি এবার বেশ অবাক হলো। একটা মানুষ এত ভালো গুছিয়ে কথা বলতে পারে। তবে একটা প্রশ্নের উত্তর কিন্তু এখনো পেলাম না। ইশরাক কোহলি ঠোঁটে গাঢ় চুম্বন করলো। অন্তবার গুঞ্জন সহিত উত্তর দিল, আমি যদি আমার জিন্দেগি যে কোনো সময় পিছিয়ে যেতে পারতাম, তাহলে বাবার বেঁচে থাকাকালীন সময়গুলোকে পিছিয়ে যেতাম। কারণ উনি আমার খুব পছন্দের একজন মানুষ ছিলেন। আজও ওই মানুষটাকে ভীষণ মিস করি। কোহলি ইশরাকের চুলগুলো এলোমেলো করে হেসে ফেলল। আচ্ছা, বুঝলাম, এখন ঘুমাবো, রুমে চলো। ইশরাক দুষ্টু হাসি দিল। পত্নী, আরও 1 ঘন্টা পর ঘুমাবে, তার আগে ছাড়বো না। কোহলি লজ্জা পেল। ডাক্তারবাবু, তুমি ক্রমশই খুব লুচু হয়ে যাচ্ছ। একবার চুমু খেতে নিলে আমার ঠোঁটের অবস্থা বেগতিক বানিয়ে ফেলো। আর তোমার বোন চুপি চুপি আমাকে সারাক্ষণ খেপায়। ইস, আমার এতে সংকোচ লাগে। ইশরাক হাসলো, উপহাস করে বলল, ঈশ্বর একটু বেশিই দুষ্টু, তুমি ছাড়ো তো। ওর ফাজলামো করার মতো আর কেউ নেই, তাই এমন করে। এইগুলো হেসে উড়িয়ে দিবে। কোহলি একটু নড়েচড়ে বসলো। জানো ডাক্তার, আমি খুব সৌভাগ্যবতী। আমার হৃদয়ের রংধনুর মতো, যেখানে আনন্দ আর তৃপ্তি একে অপরের সাথে মিশে আছে। তোমার মতো স্বামী, ইয়াসার মতো ননদ আর মায়ের মতো শাশুড়ি সব মেয়েরা পায় না। এখন আমি নিজেকে সুখী নারীর তালিকায় রাখি। ইশরাক আনমনে প্রশ্ন করল, পত্নী, জীবন তো অনেক দুঃখ করলে, আর কত? কোহলির মুখখানা মলিন হয়ে গেল। ঘাড় ঘুরিয়ে ইশরাকের পানে দৃষ্টি ফেরালো। দীর্ঘশ্বাস ফেলে প্রশ্ন ছুড়ল, তুমি এসব কী করে জানলে? ইশরাক প্রত্যুত্তর জানালো, আমি সব জানি কুহু। এখন এসব কথা মনে করিয়ে তোমায় আর দুঃখ দিতে চাই না। রুমে চলো তো বউ, তোমায় একটু আদর করি। কোহলি মৃদু এসে ইশরাকের গলা জড়িয়ে নিল। ইশরাক বারান্দায় বসে রোমান্স শুরু করে দিয়েছে। রুমে এসে কোহলিকে বিছানায় শুয়ে দিয়ে নিজে উপরে শুয়ে পড়ল। এবার নেশা জড়ানো নজরে দৃষ্টি রেখে প্রিয়তমা স্ত্রীর ঠোঁটে হাত বুলিয়ে চুপিসারে বলল, তুমি এখনো কিছু একটা করে খুব আতঙ্কে থাকো। এসব মাথা থেকে একদম ঝেড়ে ফেলবে। কুহু, তোমার সুখের ভাগ আমি কাউকে দিব না। এই অধিকার সম্পূর্ণটা শুধু তোমার থাকবে। ভালোবাসি পত্নী, তোমাকে ভীষণ ভালোবাসি। সময় শুধুমাত্র একদিকে প্রবাহিত হয়, অতীত থেকে ভবিষ্যতের দিকে। এই প্রক্রিয়াটিকে থামানো বা উল্টো দিকে ঘোরানো সম্ভব নয়। স্রোতের অনুকালে সবাই যায়, কিন্তু তাদের কেউ মনে রাখে না। যার স্রোতের প্রতিকূলে সাঁতরায় এবং সময় সঠিক ব্যবহার করে, তারাই জয়ী হয়। মধ্যস্থলে চলে গেল পুরো 1 সপ্তাহ। কোহলি আজ এই শ্বশুরবাড়ির গ্রামের বাড়িতে বেড়াতে যাচ্ছে। ইশরাক দুঃখিত হয়ে কাপড় চোপড় ট্রলি ব্যাগে গুছিয়ে দিচ্ছে। কায়রা খানম পাশে বসে বিষয়টা লক্ষ্য করছেন। এবার নিবৃত্ত ভঙ্গিতে বললেন, বাবু মাত্র তো 1 সপ্তাহ, তারপর তুই ছুটি নিয়ে বাড়িতে আসবি। 2 দিন থেকে আবার বৌমাকে নিয়ে চলে আসলে। এভাবে মন খারাপ করে থাকিস না। ইশরাক স্মিত হেসে প্রত্যুত্তর করল, আম্মু, তোমার নিকট শুধুমাত্র 1 সপ্তাহ মনে হচ্ছে, আর আমার কাছে 1 যুগের মতো লাগছে। আমার হৃদয়টা ধুকপুক করছে, কী রকম জানি সব কিছু শূন্য শূন্য লাগছে। ইয়াসা খিলখিল করে হাসলো। কোহলি বাঁকা নজরে তাকিয়ে ছলছল নজরে দৃষ্টি ফিরিয়ে নিল। কিছুক্ষণ পর ক্ষীণ স্বরে বলল, মা, আমি এখন বাড়িতে যাব না। আগামী বৃহস্পতিবার ওর সাথে গিয়ে 2 দিন থেকে আসবো নে। ওকে এভাবে একা রেখে আমার যেতে ইচ্ছে করছে না। কায়রা খানম তাণ্ডব বনে গেলেন।
হতবাক হয়ে বলেন, এই মেয়ে, তুই রেডি হয়ে বলছিস এখন যাবি না? তাহলে তো ইয়াসের মুখ ভার হবে। মাত্র তো 1 সপ্তাহের ব্যাপার, তাড়াতাড়ি সময় কেটে যাবে। এবার চল তো বের হব, নয়তো তোদের দুজনকে সঙ্গে নিয়েই যাব। ইয়াশা কোহলিকে দীর্ঘভাবে বুকে আলিঙ্গন করে দাঁড়িয়ে আছে। কায়রা খানম আর ইয়াশা ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছে। কোহলি নিঃশব্দে প্রিয় পুরুষের গাল ছুঁয়ে মৃদুস্বরে জিজ্ঞেস করলো, আমায় মিস করবে তো? ইশাক বিদ্রুপ করলো, আমার কলিজার মধ্যে ঢুকে এখনো বেরিয়ে যাচ্ছ, আবার জিজ্ঞেস করছো মিস করবো কি না? জান, তোমাকে ছাড়া থাকতে আমার ভীষণ কষ্ট হবে। কোহলির মুখটা মলিন হয়ে গেল। এই, তাহলে আমি কি থেকে যাব? ইশরাক মনমরা হয়ে বলল, না, আমু খুব কষ্ট পাবে, যাও, সাবধানে থেকো। কোহলি বায়না ধরল, তোমার ঠোঁটে স্পর্শ পেতে ইচ্ছে করছে। ইশরাক কোহলির ঠোঁট আলতো করে নিজের ঠোঁটে চেপে ধরে ফিসফিস করলো, জান, নিজের খেয়াল রেখো, কারণ তুমি ঠিক থাকলে আমিও ভালো থাকবো। দিনের প্রখর রোদ শেষে সূর্য যেন বিষণ্ণ মন দিয়ে ডুবতে থাকে, যার আলো স্নান ও নরম হয়। বিকেল হলো প্রাকৃতিক এক নিঃশব্দ কবিতা, যেখানে সূর্য ধীরে ধীরে অস্ত যায় আর চতুর্দিকে ছড়িয়ে পড়ে শান্ত এক আবহ। গোধূলির নরম আলো, মৃদু হাওয়া আর নবমণ্ডল রং বদলায়। এই মুহূর্তগুলো আমাদের মনে সৃষ্টি করে এক অপূর্ব প্রশান্তি। আরাধ্য খোলা মাঠে নিশ্চুপ হয়ে হাঁটছে। আজ কোহলিকে খুব মিস করছে। সেদিনের পরে মেয়েটা আর স্কুলে আসেনি। আরাধ্য স্কুল থেকে ঠিকানা নিয়ে কোহলির খোঁজ করার চেষ্টা করছে, কিন্তু তাতে কোনো রকম লাভ হয়নি, কারণ স্কুল কোহলির আগের বাসার ঠিকানা দেওয়া ছিল। যোগাযোগের জন্য ইশরাকে ফোন নাম্বার দেওয়া। আরাধ্য ফোন করেছিল, ইশরাক জানিয়েছে কোহলি অসুস্থ, সুস্থ হওয়ার পর আবার যাবে। তারপর আর যোগাযোগ হয়নি। এসব ভেবে আরাধ্যর হৃদয় খুব ভারী হলো। খোলা শূন্য দৃষ্টি রেখে প্রশ্ন ছিল, হে ঈশ্বর, আমি আবার তার দেখা কবে পাবো? হে অন্তর্দহনে পড়ছে হৃদয়ে, সে তার কতটুকু টের পায়। ব্যথায় যে বৃষ্টি ঝরছে অঝরে, তাতে তো ঠিকই সবার নিজেকে ভেজায়। তাকে এক নজর রেখে প্রতীক্ষা ঠিক কতদিন চলবে? সে কি ভালো আছে নাকি এখন অসুস্থ? একবার যদি খোঁজ নিয়ে নিশ্চিত হতো। রাত্রি নির্ঘুম কাটে, নিশ্চুপ সময় আনমনে। বোবা চারটা একলা রাতে, তারার মাঝে স্মৃতি গুনে, নিয়ন আলোর নিশারাত মন, ফাঁকা রাস্তার করছে সমাবেশ। ভিড়ের মাঝে মন পাখিটা পায় না খুঁজে হাসির রেশ। এখন রাত 1:27 বাজে। ইশরাক আজ একাই আনমনে বারান্দায় বসে আছে। পুরো বাসা ফাঁকা ফাঁকা লাগছে, কোহলিকে ভীষণ মিস করছে। ফোন হাতে নিয়ে গ্যালারিতে থাকা ওদের রোমাঞ্চকর মুহূর্তগুলোর ছবি জুম করে দেখছে। হঠাৎ কোহলির নম্বর থেকে কল আসলো। ইশরাক অবাক হয়ে দ্রুত কল রিসিভ করে উত্তেজিত ভঙ্গিতে বলল, হ্যাঁ জান, এত রাতে ফোন করলে? তোমার প্রবলেম হয়েছে? কোহলি ঘুম জড়ানো কণ্ঠে প্রত্যুত্তর করল, না, এমনি ঘুম ভেঙে গেছে, তাই তোমাকে কল করলাম। তুমি এখনো ঘুমাওনি কেন? ইশরাক জানালো, আজকে আমার ঘুম আসছে না, আম্মুকে কল করেছিলাম, বললো তুমি নাকি জলদি ঘুমিয়ে গেছো। কোহলি মৃদু হেসে জবাব দিল, ঘুরিয়ে প্রশ্ন করলো, খুব ক্লান্ত লাগছিল। আচ্ছা, তুমি রাতে খেয়েছো? ইশরাক আমতা আমতা করে বলল, দুপুরে খাবার সন্ধ্যা খেয়েছি, তাই রাতে খাওয়া হয়নি। কুহু, এখন কি তুমি ঠিক আছো? কোহলি ক্রুদ্ধ হয়ে জবাব দিল, আমি জানতাম তুমি এমনই করবে, খাবারে প্রচুর অনিয়ম করে, এই জন্য তোমাকে একা রেখে আসতে চাই না। এখন আমাকে প্রচুর টেনশন দিবে, তাই তো? ইশরাক হাসলো, মৃদু স্বরে বলল, জান, তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগছে না। ইচ্ছে করছে এখনই চলে আসি, কিন্তু তা তো কোনোভাবেই সম্ভব না। হসপিটালে কাজের প্রেশার বেশি। আমি আগামী বৃহস্পতিবার রাতে আসব। এখন রাত জেগে কথা বলতে হবে না। তুমি ঘুমিয়ে যাও, নয়তো শরীর খারাপ করবে। কোহলি তাড়াহুড়োয় বলল, আচ্ছা, বাসায় শুকনো খাবার আছে, ফ্রিজে পিঠে রাখা আছে, ওভেনে গরম করে খেয়ে নিও। আমার ঘুম হারাম করে দিলে। কত করে বললাম থেকে যাই, তাও আবার জোর করে পাঠালে। ইশরাক আশ্বাস দিল, টেনশন নিও না, আমি খেয়ে নিব, তুমি ঘুমিয়ে যাও। গ্রাম মানে সবুজ শ্যামল পরিবেশ, যা দিগন্ত বিশ্বস্ত ফসলের মাঠ এবং বৃক্ষ ঘেরা জনপদ নিয়ে গঠিত হয়। গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য সবুজ ঘাসে শিশির বেগ আকর্ষণীয় করে তোলে। শান্তস্নিগ্ধ এই টইটুম্বুর খাল বিল, যেখানে শাপলা পদ্মফুল ফোটে। এখন ভোর 6:19 বাজে। কোহলি আর ইয়াশা পল্লীর মেজোপথ ধরে হেঁটে চলছে। সবুজ প্রকৃতি আর পাখির কিচিরমিচির ডাক উপলব্ধি করছে।
হঠাৎ ইয়াশা বিদ্রুপ করে প্রশ্ন করল, কোহলি ভাইয়ের সাথে কেমন চলে দিনকাল? কোহলি আর চোখে একবার ইয়াশাকে দর্শন করে ঠাট্টার ছলে জবাব দিল, সবার যেমন চলে ঠিক তেমনই, বেশি ঢং করবি না বলে দিচ্ছি। ইয়াশা কোহলিকে লজ্জা ফেলার জন্য আবার বলল, আমি রোমান্টিক মুহূর্তের কথা জিজ্ঞেস করছি ভাবি। কোহলি হাসলো, তোর ভাই একদম তোর মতোই লুচু, ধরলে আমি 1 ঘন্টার আগে ছাড়া পাই না, তবে 100% চরিত্রবান। তার ব্যক্তিত্ব এবং মূল্যবোধ ভীষণ প্রশংসনীয়। ওরা দুজন হেঁটে হেঁটে বহু দূর চলে গেল। ইয়াশা কস্তার ছলে হাসতে হাসতে ধপাস করে কাঁচামাটিতে রাস্তায় বসে পড়ল। সামনে থেকে 2-3টা ছেলে গল্প করতে করতে ওদের দিকে আসছে। ইয়াশা দ্রুত উঠে দাঁড়িয়ে বলল, ভাবি তাড়াতাড়ি চলো বাড়িতে যেতে হবে। কোহলি চিন্তিত ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল, হঠাৎ তোর কী হলো? আকস্মিক একটা ছেলে এসে ইয়াশার সামনে দাঁড়ালো। মুখমণ্ডলে বিকৃতি হাসি রেখে উপহাস সহিত জিজ্ঞেস করলো, কী রে দিমাগি বেটি, এখন পালাবি কোথায়? রোজ সকালে সূর্য যেন জীবনের গোপন বিষণ্ণতায় ভেদ করে বলে ওঠে, জীবন এমনই রুক্ষ, এমনই উচ্ছৃঙ্খল, যুদ্ধের মধ্যেও আপন খেয়াল অনিশ্চয় ফুল ফোটে। ইয়াশা আর কোহলি কাঁচামাটির রাস্তা ধরে দৌড়াচ্ছে, পিছন থেকে ছেলেগুলো ওদের অনুসরণ করছে। হঠাৎ কোহলির নিঃশ্বাস ভারী হয়ে এলো, এক পর্যায়ে ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল। ভাঙা ইটের ধারাল কিনারায় লেগে হাঁটু ছিঁড়ে রক্ত গড়িয়ে পড়ছে। ইয়াশা তড়িঘড়ি ঝুঁকে কোহলির হাত ধরল, এক প্রকার টেনে তুলল। পূর্ণ দৌড়াতে আরম্ভ করলো। বাড়ির উঠানে এসে কোহলির দম নিয়ে সেলোয়ারের হাঁটু পর্যন্ত তুলে ধরল। এখন চোখের সামনে যে দৃশ্যটা দেখলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। মুহূর্তে একদম নিস্তব্ধ হয়ে গেল। পায়ের চামড়া ছিলে রক্ত টুপটাপ করে ঝরছে, যেন ক্ষুদ্র এক বন্যা ডেকে এনেছে লাল বর্ণের। ব্যথায় কোহলির মুখ বিকৃতি হয়ে গেল, কেমন স্থির হয়ে বিষাদগ্রস্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। ইয়াশা অস্থির কণ্ঠে চেঁচিয়ে উঠল, আম্মু প্লিজ তাড়াতাড়ি আসো, ভাবির কী যেন হয়েছে দেখে যাও। কায়রা খানম শীঘ্রই উঠানে এসে দাঁড়িয়ে থমকে গেলেন। দ্রুত তৃণলতা এনে রস বের করে ক্ষত স্থানে লাগাচ্ছেন। কোহলি তীব্র যন্ত্রণায় কেঁপে উঠেছে, ব্যথায় কাতর হয়ে ইয়াশাকে শক্ত করে আলিঙ্গন করলো। আহত স্থানে যেন আগুনের মতো জ্বলছে। কোহলি আর্তনাদ করে কম্পন করা কণ্ঠে বলল, মা, ওই ছেলেগুলো ইয়াশার গায়ে হাত দিয়েছে, আমাদের ওখানে যাওয়া উচিত হয়নি। ইয়াশা আতঙ্কে ফোঁপে ফোঁপে কোহলির চোখ বেয়ে নামা অশ্রুধারা দেখে। ওর কোমল হৃদয়টা আগুনে দগ্ধ হচ্ছে। দুঃখ আর শঙ্কা মিলে চারপাশে চাপা আধার নেমে এসেছে। কায়রা খানম চিন্তিত ভঙ্গিতে ড্রয়িং রুমে বসে আছেন। ঘরের ভেতরে ভারী নীরবতা, শুধু বাতাসে ঝুলছে অস্বচ্ছ অজানা দুশ্চিন্তা। সেই শব্দহীনতা ভেদ করে ইয়াশা মন্থর বেগে মায়ের সামনে এগিয়ে এলো। ভয়ক্ত কণ্ঠে বলল, আম্মু, সাজিদ বিরক্ত করত, প্রেমের প্রস্তাব দিয়েছিল, ফিরে দেওয়ায় এখন পিছু নেয়, যখন তখন হাত ধরতে চলে আসে। কোহলি এতক্ষণ নির্বাক ছিল, মুখে ক্লান্তি এবং হতাশার ছায়া বিরাজ করেছে। কিছুক্ষণ পর ধীর কণ্ঠে বলল, ইয়াশা, তোর অনেক আগে এসব কথা বলা মাকে উচিত ছিল। তুই একা একা স্কুলে যাস, যদি ছেলেটা কোনো ক্ষতি করার চেষ্টা করে তখন কি করবি? ইয়াশা ইতস্ত বোধ নিয়ে প্রত্যুত্তর করল, আম্মু রাগ করবে ভেবে এতদিন কিছু বলিনি। কোহলি, এবার তুই ভাইয়াকে বল না, একবার টাইট দিলে সব ঠিক হয়ে যাবে। আর আমি আর এসব ঝামেলা নিতে পারছি না। কোহলি মৃদু দীর্ঘশ্বাস পেল, আচ্ছা চিন্তা করিস না, ডাক্তার এখন ঘুমাচ্ছে, একটু পর কল করে সব বলবো। ঘরে আবার মৌনতা নেমে এলো, কিন্তু এবার সেই ধ্যানমগ্নতায় ভেতরে মাতৃত্বের উদ্বেগ আরও দৈনন্দিনভাবের অদৃশ্য ভরসার নিঃসঙ্গতা মিলেমিশে রইল। গ্রামে গভীর সন্ধ্যা নামলে চারদিকে নেমে আসে এক অদ্ভুত নিস্তব্ধতা। সব কিছু যেন থমকে দাঁড়িয়ে থাকে। জনশূন্য গলিপথি থেকে মাঝে মাঝে অশুভ কিছু শব্দ ভেসে আসে, কখনো ঝিঝি পোকার একটানা ডাক, প্রাণীর গহীনে ছায়াচ্ছন্ন আওয়াজ, হঠাৎ জানালার কাছে নখের মতো খসখসে আওয়াজের শব্দ, যা শুনলে শরীরসহ হৃদয়টা কেঁপে ওঠে ভয় এবং অস্বস্তিতে। এই স্তব্ধ পরিবেশের মধ্যে কোহলি আর ইয়াশা উঠানের এক কোণে চেয়ার পেতে বসে গল্প মগ্ন আছে। পারিপার্শ্বিক কলরলবিহীনতা যেন ওদের কথার শুরুতে খানিকটা মুছে গেছে। হঠাৎ গেটের সামনে দিক থেকে কারো পদাচরণ শব্দ শোনা যাচ্ছে।
কোনো রকম আগমনী বার্তা ছাড়াই এক মধ্যবয়স্ক পুরুষ উঠানে প্রবেশ করলো। কুহুলি লোকটাকে দেখে নিষ্পন্দ হয়ে গেল। চেয়ারের হাতল শক্ত করে চেপে ধরে দ্রুত উঠে দাঁড়ালো। নজর বিস্ফারিত, মুখে অবিশ্বাস আর আতঙ্কের মিশ্র প্রতিক্রিয়া স্পষ্ট ফুটে উঠেছে। কুহুলি শুকনো ঢোক গিলে জিহ্বা দিয়ে ঠোক ভিজিয়ে নিল, যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। কুহুলি এরূপ আচরণ দেখে ইয়াশা বিস্মিত হয়ে বলল, এই ভাবি, তোর আবার কি হলো? ওনাকে দেখে তো ভয় পাচ্ছিস কেন? কায়রা খানম উঠানে ধুলো এবং গন্ধমাখা বাতাসে দাঁড়িয়ে মুখে কোমল হাসি নিয়ে সামনে থাকা ব্যক্তির সঙ্গে কথোপকথনে ডুবে আছেন। কোহলি দূর থেকে এসব দৃশ্য দেখে চোখে হালকা সন্দেহের ছায়া ভেসে উঠল। বাঁকা নজরে তাকিয়ে ছুলত কণ্ঠে প্রশ্ন ছুড়ল, ইয়াশা, এই লোকটাকে? ইয়াশা কিঞ্চিত আশ্চর্য নজরে তাকিয়ে প্রত্যুত্তর করল, উনি আমাদের এই গ্রামে থাকেন। আমার সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক। মনে হয় দেখা করতে এসেছেন। ভাবি, তুই ওনাকে দেখে তো ভয় পাচ্ছিস কেন? কুহলি মুখ ফিরিয়ে নিল, কণ্ঠে নির্ভীকতার রং মেখে ছোট্ট স্বরে প্রশ্ন করল, আমি ভয় পাবো কেন? কুহলি একটু থেমে বলল, এমনি জানতে চাইলাম। আগেরবার তো ওনাকে দেখিনি। আচ্ছা, এখন ঘরে চল। উনি চলে গেলে আমরা আবার এখানে উঠানে বসবো। এদিকে কায়রা খানমের সঙ্গে কথা বলার ফাঁকে হায়দার এক পলক কুহিলির পানে দৃষ্টি ফেরালো। তার ঠোঁটের কোণে এক শয়তানি হাসির জন্ম নিল। চোখে অজানা কোনো মনোভাবের ছায়া। একে একে বের করলো, বাহ, মেঘনা সেটির জল। এই দীর্ঘচিত্ত রমণী আবার এখানে কি করেছে? মুহূর্তে বাতাস জমে গেল এক অদৃশ্য অস্বস্তি। সন্ধ্যার আলোয় গাঢ় কুয়াশা সুলভভাবে নেমে এসে চারপাশে ধূসর করে দিচ্ছে। উঠানের আগলা মাটিতে হালকা ঠান্ডা হাওয়া দৌড়ে মিলিয়ে যাচ্ছে, অথচ সেই হাওয়ার মাঝেই যেন কোনো অদ্ভুত সুরফাটা শীতলতা লুকিয়ে আছে। কুহুলির শরীরের লোম খাড়া হয়ে উঠল। না চাইতেও মনে হলো এই ব্যক্তির আগমনে যেন পরিবেশের স্বাভাবিক ছন্দটুকু খানিকটা বদলে গেছে। কায়রা খানম এখনও লোকটার সাথে হাস্যময় মুখে কথা বলছে, কিন্তু সেই হাসির আড়ালে কুহুলের চক্ষু যেন অচেনা এক ছায়ায় নেমে উঠল। হায়দারের চোখ যুগল পূর্ণ ঝলসে উঠল। মনে হচ্ছে আধারে কোণে লুকানো কোনো শিকারী হঠাৎ শিকার দেখে পেয়েছে। তার বাঁকা ঠোঁটে ফুটিয়ে থাকা শয়তানি হাসি আরও প্রগাঢ় হলো। মৃদুস্বরে প্রশ্ন করল, আপা, এই বাচ্চা মেয়েটাকে? কায়রা খানম মৃদু হাসি ছড়িয়ে জবাব দিলেন, আমার ইশরাকের বউ। গতকাল বেড়াতে এসেছে, এখানে দুদিন থাকবে, তারপর আবার ঢাকা চলে যাবে। ঠিক এই মুহূর্তে উঠানে নিস্তব্ধতা, অপ্রকাশিত কোনো অশুভ সুর ছড়িয়ে পড়ল, যা কেবল মমস্বপী মানুষর কানেই ধরা দেয়। কোহলির বুকটা আজ অকারণে ধুকপুক করে উঠল। পরিবেশ অদৃশ্যভাবে ফিসফিস করে বলো, যতটা সহজ মনে হচ্ছে ততটা নয়। গভীর রাতের নিস্তব্ধতার ভেদ করে ইশরাকের কল আসতে কোহলি মুখে এক চিলতে হাসির আলো ছড়িয়ে পড়ল। কল রিসিভ করার ঠাট্টা সুরে কিঞ্চিত অভিমান মাখিয়ে জিজ্ঞেস করলো, এখন আমার মনে পড়েছে? ফোনের অপর পাশে কয়েক সেকেন্ডের নীরবতা চলল। অন্তঃপর ইশরাকের প্রগাঢ় কণ্ঠ ভেসে এলো। কোমল বাতাসের মধ্যে মৃদুস্বরে প্রত্যুত্তর করলো, একটু ব্যস্ত ছিলাম জান। তোমার কথা ভুলে থাকা যায়? গ্রামে তোমার সময় কাটছে কেমন? কুহুলের কণ্ঠে হঠাৎ গম্ভীরতার ছায়া নামলো। একটু থেমে জবাব দিল, হুম, ভালো তো। তোমার সঙ্গে আমার খুব জরুরি কথা আছে, যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবে। ইশরাক সঙ্গে সঙ্গে বিচলিত কণ্ঠে প্রশ্ন ছুড়ল, এখনই বলো, সমস্যা কোথায়? কুহু, তোমাকে নিয়ে আমার ভীষণ দুশ্চিন্তা হচ্ছে। কুহুলি দীর্ঘশ্বাস ফেলে পূর্ণ বলল, থাক, দুদিন পর তো আসবেই। তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগছে না, খুব মিস করছে। ওপাশে ইশরাকের কণ্ঠ নরম হয়ে গেল। প্রত্যুত্তরে বলল, আমারও একই অবস্থা, কী আর করবো বলো। কুহুলি কিছুক্ষণ ইশরাকের সঙ্গে কথা বলার পর কল বিচ্ছিন্ন করে দিল। মুঠোফোনে নিস্তব্ধ পর্দায় নিজের প্রতিচ্ছবি রেখে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কুহুলি সত্যিটা আজ ইচ্ছে করে ইশরাকের থেকে গোপন করেছে, কারণ জানে কথাটুকু জানা মাত্র ইশরাক সমস্ত ব্যস্ততা ছেড়ে ছুটে আসবে, অকারণে দুশ্চিন্তার সঙ্গী হবে। প্রতিটি রাত, প্রতিটি মুহূর্ত। হায়দার বাড়িতে গিয়ে নির্জন পুকুর পাড়ে শ্যামল ছাওয়ার একা বসে আছে। জলের নীরবে ঢেউগুলো যেন তার চিন্তাকে আরও গভীর করে তুলল। মনের মধ্যে এক অদ্ভুত দ্বন্দ্ব চলছে, কুহুলিকে কিভাবে এই গ্রাম থেকে সরিয়ে নিয়ে যাবে।
কোনো উপায় ওকে নিজের ছায়া বাঁধবে। এসব ভেবে হায়দারের ঠোঁটে কুটিল হাসি ভেসে উঠল। কোহলির সাহস, দৃঢ়তা আর ওর মনোভাব প্রশংসার যোগ্য। এই মেয়েটার ভিতরে এক শক্তি আছে যা দিয়ে আমার সমস্ত কাজ খুব সহজে হাসিল করা সম্ভব। ঠিক পথ খুঁজে পেলেই হবে। তারপর মেয়েটা হবে শুধু আমার হাতের মুঠোয় নরম আলোয় দুলিয়ে ওঠা সমুদ্র জল, ধরাছোঁয়ার বাইরে, অথচ পুরোপুরি আমার নিয়ন্ত্রণে থাকবে। রাতের মধ্যে নিঃশব্দে হায়দার হৃদয় পরিকল্পনা গেঁথে নিয়েছে। বিকৃতি হাসি হেসে ফোন দিয়ে আসছে, চলে গেলে পুরো 2 দিন, আজই সে গ্রামে ফিরবে। এই ভাবনায় ঘর জুড়ে যেন এক নরম উচ্ছ্বাস ছড়িয়ে আছে। কায়রা খানম দুপুর থেকে ব্যস্ত ছেলের জন্য বিভিন্ন পদের খাবার রাখতে। তার মুখে মাতৃস্নেহের আলো ঝলমল করছে। ইয়াসে এখন কোচিং থেকে ফেরেনি। কোহলি প্রফুল্ল চিত্তে শাশুড়িকে কাজে সাহায্য করছে। মশলার গন্ধ, হাঁড়ি ফুটান্ত শব্দ আর গোধূলির আলো মিলেমিশে বাড়িটা এক উষ্ণতা দিয়ে ভরিয়ে তুলেছে। কিছুক্ষণ পর কায়রা খানম খানিক সংকোচজড়িত গলায় বললেন, কোহলি মা, পুকুর ঘাটে গিয়ে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আয়। কোহলি হালকা মাথা নত করে ভীষণ হাসল। ছেলে বিলিয়ে দেওয়ার দায়িত্ব ওর কোনো কুণ্ঠা নেই, বরং মনে হচ্ছে এই সংসারে ছোট ছোট কাজের মাঝেই যেন আরও গভীরভাবে নিজেকে বেঁধে ফেলেছে। সাজের বেলায় কোহলি পুকুর ঘাটে এসে দাঁড়ালো। আকাশ এখন হালকা সোনালি রং, পুকুর জলে তার প্রতিফলন পরে ঝিলমিল করছে। বাতাসে একটা কোমল শীতলতা, দিনের ক্লান্তি ধীরে ধীরে গাছের পাতায় ভেঙে পড়েছে। কোহলি আনন্দিত হয়ে বাসন মাজতে লাগলো। জলের ছোলার ছোলার শব্দে সন্ধ্যার নিস্তব্ধতা আরও গাঢ় হয়ে উঠল। ঠিক যেন পুকুর পাড় নিজেই তার উপস্থিতি শান্ত হয়ে শ্বাস নিচ্ছে। হায়দার ঠিক এই মুহূর্তের জন্যই অপেক্ষায় ছিল। দূর থেকে কোহলিকে দেখে তার চোখে ভেসে এলো এক অদ্ভুত তীক্ষ্ণতা, শিকারীর মতো স্থির হিসেবে দৃষ্টিতে ছোট্ট কোহলিকে দেখছে। চতুর্পাশে কেউ নেই বুঝে হায়দার দ্রুত কোহলির দিকে পা বাড়ালো। আধারে নামার ক্ষণে হায়দারের আগমন হঠাৎ যেন বাতাসের উষ্ণতা বদলে গেল। নিঃশব্দতা, ভেতরে চাপা উত্তেজনা আর অদেখা এক ছায়া কর্মে কর্মে পুকুর ঘাটের শান্তি গ্রাস করে নিতে লাগলো। হায়দার জোরপূর্বক কোহলির মুখ চেপে ধরে এক প্রকার টেনে হিঁচড়ে বাগানের দিকে নিয়ে যাচ্ছে। কোহলি নিস্তব্ধ রাতের অন্ধকার কুঠুরিতে নিতর হয়ে পড়ে আছে। চারদিকে যেন শূন্যতার গা ছমছমে ছায়া। হায়দার পাশে বসে উন্মুক্ত উদ্বেগে কোহলির জ্ঞান ফেরার প্রতিটি মুহূর্ত গণনা করছে। তার কপালের ভাঁজের টান, চোখে অপেক্ষার ক্ষীণ আলো। কোহলির নিঃশ্বাসের সামান্য পরিবর্তনে হায়দারের গা শিউরে টের পাচ্ছে। অল্পক্ষণ পর কোহলির বিলম্বিত ভঙ্গিতে চোখ মেলে বুঝতে পারল এক অনির্ধারিত আধার কুঠরিতে ঠান্ডা স্যাঁতস্যাঁতে ফ্লোরে পড়ে আছে। চারদিকে এমন এক গভীর অন্ধকার যেন আলো এখানে প্রবেশ করা নিষিদ্ধ। হঠাৎ মাথার ভিতরে একটা ধাতব ঘুন ঘুন আওয়াজ বাজল। কোহলি সতর্ক ভঙ্গিতে উঠে বসতে চোখের কোণে কালো ছায়া ক্ষীণদোল দেখল। দেওয়াল নড়ছে না, অথচ দৃষ্টিতে কোনো যেন অস্বস্তির খুঁচুনি। কোহলি হায়দারের উপর দৃষ্টি আটকে গেল। চেনা মুখখানা, তবে সেই চোখ দুটো নিঃশব্দ অথচ তীক্ষ্ণ, যেন বহুদিনের অদৃশ্য কোনো হিসাব বহন করছে। কোহলির বুকটা অনামিকা আতঙ্কে জমে উঠল, ঠোঁট কাঁপছে এবং কণ্ঠে জন্ম নিল কঠিন সংকর কাঁটাযুক্ত প্রশ্ন, আপনি কে?